খুব অদ্ভুত। আমরা প্রেমে, বিরহে, আনন্দে কবিতা খুঁজি, এমনকি কাউকে ব্যঙ্গ করতে গেলেও আমরা কবিতা করে কথা বলি, কবিতা করে ছন্দ বানাই, ছন্দ করে ব্যঙ্গ করি। এবং বাংলাদেশের যে স্লোগানগুলো আছে ম্যাক্সিমাম বেশিরভাগ স্লোগানই কবিতা নির্ভর। ছন্দ ছাড়া আমরা তেমন কিছু করি না। ছন্দ বলতে অন্তমিল দিয়ে আমরা কবিতার মতো করে স্লোগানগুলো তৈরি করি। আমাদের এই সমাজে এখনো কবিতা শব্দ কবিতা এবং কবি শব্দ খুব ওজনদার, খুব শ্রদ্ধার। কিন্তু ট্র্যাজেডিটা আসলে এখানে, আমরা কবিতাকে ভালোবাসি কিন্তু কবিকে চিনি না, কবিকে সম্মান দেই কিন্তু তার টিকে থাকার লড়াইটা দেখি না। বাংলাদেশের কবি এবং সাহিত্যিকদের অবস্থাটা অনেকটা সেই প্রদীপের মতো, যে অন্যকে আলো দিচ্ছে এবং তেলের অভাবে টিম করে ধুকে জ্বলছে। আমাদের এই অঞ্চলে সাহিত্য চর্চা করে জীবন চালানো প্রায় অসম্ভব। এখানে হুমায়ুন আহমেদ ছাড়া তেমন কোনো উদাহরণ নাই যে যিনি শুধুমাত্র সাহিত্য করে তার জীবন চালাতে পেরেছেন। এখন জীবনানন্দ দাশের মতো কালজয়ী কবি, যার কবিতা শুনলে আমরা এখন পড়ি, খুব আপ্লুত হয়ে তার কবিতা পড়ে অন্তরে শান্তি অনুভব করি, তিনিও সারা জীবন চরম অভাবের সাথে লড়াই করেছেন, তার অর্থ কষ্টের মাঝে জীবন অতিবাহিত করেছেন। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যেখানে তার স্ত্রী কবিকে বলেন যে কি সব লেখো ছাইবর্ষ, এসব করে তো অর্থ মেলে না, এর চেয়ে ভালো যে এগুলা শোনায় শুনেছি রাজদরবারে, এগুলা শুনলে রাজা খুশি হয়ে তোমাকে পুরস্কার দিতে পারে, তুমি যাও না কেন রাজদরবারে যে রাজাকে এগুলো শোনাও। যখন কবি রাজদরবারে যায় এবং রাজদরবারে যে রাজাকে কবিতা শোনায়, রাজা খুব খুশি হয় এবং বলে যে তুমি আসলে কি চাও। তখন সকালবেলায় মালি বাগান থেকে ফুল তুলে ফুলের মালা তৈরি করে রাজাকে দিচ্ছেন এবং খুবই মনে হলো যে এই ফুলের মালাটা হচ্ছে মহান মারাত্মক একটা পুরস্কার বা মহা অর্ঘ্য। উনি ওই টাকা না চেয়ে সেই ফুলের মালাটি চেয়ে বসলেন এবং এই ফুলের মালা নিয়ে বাড়ি এলেন। তারপরে তার কপালে কি কি আসলো এবং তার পরিণতি কি, সেটা নিয়ে আমরা আর নাই বলি। এখন বাংলাদেশে অনেক সাহিত্যের নামে অনেক ধান্দাবাজও আছে, ধান্দাবাজিও করেছে অনেকে, অনেক টাকা পয়সা ইনকামও করে অনেকে, তথাকথিত কবি সাহিত্যিকরা, যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের যুক্ত হয়ে অবৈধভাবে টাকার মালিক হয়েছেন, তাদের কথা আলাদা। বাংলাদেশে একটা কথা নাকি প্রচলিত আছে যে কাক এবং কবির সংখ্যা বেশি, কিন্তু ইদানিং আইনজীবীরাও নাকি সেটার সাথে ভাগ বসাচ্ছেন। অনেকে বলে আইনজীবীর সংখ্যা এবং কাকের সংখ্যা সমান। এইগুলা কথায় আসলে না যাই। এখন কবি এবং সাহিত্যিক হওয়া খুব সহজ কাজ না, তাদেরকে অনেক চর্চার ভেতর দিয়ে যেতে হয়। আমের সাথে জাম মিলিয়ে অনেকে লাইন ভেঙে কবিতা আকৃতি কিছু একটা লিখছেন। এখন তাদেরও আপনি আমি যদি কবির কাতারে ধরে নেই, তাতে কিছু বলার নেই। অনেকের কাব্য প্রতিভা, নিম্ন কাব্য প্রতিভা আছে, তারা হয়তো দল উপদলের কারণে বাহাবা পান। সেই বাহাবা এই সাময়িক, কালের যাত্রায় এই কবিদের কবিতা টেকে না, তারা হারিয়ে যান। এভাবে বলাটা আসলে ভালো না, কিন্তু এই ভালো না বিষয়ক কাজগুলো করতেই আমাদের মন আনন্দে নেচে ওঠে, আমরা আনন্দে আন্দোলিত হই। বাংলাদেশের বিখ্যাত কবি শামসুর রহমান আক্ষেপ করে লিখেছিলেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আসলে উটের পিঠে চড়ে আমরা সভ্যতার দিকে যাচ্ছি, যেদিকে যাচ্ছে সেখানে কবিদের সংবেদনশীলতার কোনো দাম নেই। সমাজ মনে করে কবিতা তো শখের জিনিস, ওতে আর পেট চলে নাকি। একটি সমাজ যখন
তার কবি আর সাহিত্যিকদের অবহেলা করে, তখন সেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে স্থবিরতা বিরাজ করে। আমরা দালান কোঠা বানাচ্ছি, রাস্তাঘাট করছি, কিন্তু মানুষের মনের উৎকর্ষ সাধনে কিছু করছি না। সাহিত্য হলো যে সেই সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর। যখন সেই কণ্ঠস্বর অবহেলিত হয়, সমাজ হয়ে পড়ে আত্মাহীন, একবারে যন্ত্রের মতো হয়ে পড়ে। আমরা বই পড়তে চাই না, স্কুল কলেজের বইয়ের বাইরে বই পড়াকে বেকার কাজ হিসাবে ভাবি। একবার আমাদের বাসায় আমাদের এক আত্মীয় আসলেন এবং স্কুল কলেজের বইয়ের বাইরে আমাদের বাসায় অনেক বই দেখলেন। আমার বাসায় এরকম কিছু বই ছিল। তিনি কথায় কথায় সেই বইগুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং বললেন যে এই বইগুলো আসলে কি কাজে লাগে এবং এত এত বই কিনে এই অপচয় করা কেন? বই পড়া এবং বই কেনা সমাজের অধিকাংশ মানুষের কাছে এটা মানে সত্যি অপচয়ের বিষয়। যেমন বাংলাদেশের লেখকরা নিজেরাই নিজেদের তাগিদে লেখেন এবং নিজেরাই বই করেন, বই প্রকাশ করেন, আবার বই নিজেরাই বিপণন করেন। আবার সমাজও কি করে, একজন লেখকের কাছ থেকে বিনা পয়সায় বই পাওয়ার জন্য মানে তাকিয়ে থাকেন যে এই লোকটা তো ফ্রি আমাকে বইটা দেবে, সৌজন্য কবি দেবে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষের অন্তর্নিহিত সত্যের রূপায়ণই সাহিত্য। এখন ভাবুন, যেখানে সত্যের রূপকার অবহেলিত, সেখানে সমাজ কিভাবে সত্য সভ্য হবে? কেন চারদিকে এত অসহিষ্ণুতা, এত হিংসা? কারণ আমরা সাহিত্য পড়ি না, সাহিত্য পড়া ছেড়ে দিয়েছি একেবারে। আমরা মানুষের দুঃখ অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। কারণ কবিরা যে সহমর্মিতা শিক্ষা দেন, তাকে আমরা বেহুদা আবেগ বলে এখন উড়িয়ে দিচ্ছি। এত অবহেলা আর তাচ্ছিল্য সত্ত্বে কবিরা কিন্তু কলম থামিয়ে বসে থাকেননি, কলম থামাননি। এবং তারাই তো আমাদের শেখান কিভাবে একটা সূর্যাস্ত দেখে মুগ্ধ হওয়া যায়, কিভাবে নদী দেখে মুগ্ধ হওয়া যায়, কিভাবে অন্যের ব্যথায় ব্যথিত হতে হয়। চিত্তের উৎকর্ষ সাধনে সাহিত্যের কোনো বিকল্প নেই। এখন সভ্যতার যত বড় বড় বিপ্লব, তার পেছনে ছিল কোনো না কোনো কবিদের কলম, কোনো না কোনো সাহিত্যের দর্শন। তারা সমাজকে সুন্দর করতে চান, মানুষের রুচিকে উন্নত করতে চান। বিনিময়ে তারা খুব যে বেশি চান, শুধু একটু চান তা না, শুধু একটু সম্মান চান এবং টিকে থাকার নিশ্চয়তা চান। এই পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে একটা গল্প বলি। এই গল্পটা সবারই জানা, তবু আমার মতো করে বলি। এক কবি গেছেন এক ডাক্তারের কাছে এবং গিয়ে বললেন যে ডাক্তার সাহেব, আমার তো বাথরুম হয় না। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, কোনো শারীরিক সমস্যা খুঁজে পেলেন না। শেষে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি করেন কি? ভদ্রলোক বিনীতভাবে বললেন, আমি তো কবি, কবিতা লিখি। ডাক্তার সাহেব তখন সব কাগজপত্র সরিয়ে রেখে বিরক্তি নিয়ে বললেন, আরে ভাই, আগে বলবেন তো, যান আগে কিছু খেয়ে আসুন। এই যে ডাক্তার সাহেব বললেন যে খেয়ে আসুন, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের সমাজের আসল চেহারা। ডাক্তারের কাছে কবিতা কোনো খোরাক নয়। তিনি কবির কাছ থেকে একটি কবিতা শুনতে চাননি, তাকে একবেলা খাওয়ার অফার করেননি। তিনি শুধু কবির অসহায়ত্বকে তাচ্ছিল্য করেছেন। আমাদের সমাজ কবিদের খুব উঁচু দরের মানুষ বলে ভাবলেও তাদের টিকে থাকার আয়োজনে শুধু তাচ্ছিল্য জমা করে রেখেছে। মনে রাখবেন, যে সমাজ কবিরা না খেয়ে মরে, যে সমাজের সাহিত্যিকরা, সৃজনশীল যারা কাজ করেন তারা না খেয়ে মরে, সেই সমাজের নৈতিকতার মৃত্যু ঘটে সবার আগে। বাংলাদেশের লেখকরা তাদের লেখা রয়্যালিটি দিয়ে কি জীবন চালাতে পারেন না, এটাই বাস্তবতা। লেখক কবিদের শুধু সম্মান করলেন, সেই সম্মানে সমাজে সে কিভাবে টিকে থাকবে? এই সম্মান দিয়ে, শুধুমাত্র সম্মান দিয়ে কি হবে? তার কাজের মাধ্যমে অর্থনৈতিক যোগটা কোথায়? তাই লেখকদের শুধু ভালোবাসা দিয়ে করুণার পাত্র না বানিয়ে সমাজকে সমৃদ্ধ করতে চাইলে
মননশীল করতে চাইলে, হৃদয়কে পরিশুদ্ধ করতে চাইলে তাদের লেখাকে যেমন ভালোবাসবো এবং সাথে সাথে তার টিকে থাকার কথাও আমরা ভাববো। এই সাহিত্য আছে বলেই পৃথিবীর মানুষের মন এখনো একদম মরুভূমি হয়ে যায়নি। এই সাহিত্য আছে বলেই পৃথিবীর মানুষের মন মরুভূমি হয়ে যায়নি।